আচ্ছা, আমরা যে ওই রেকর্ডিং সময় সমস্যাটার কথা উল্লেখ করছিলাম, ওটা সলিউশন করছেন তো সবাই? এই যে মাঝে মাঝে এটা হয়ে যায় আর কি, এটা আমাদের ওই প্লাগ ইন ইস্যু আর কি। ওই মাইক্রোফোনের যে প্লাগটা আছে না, মানে এটা প্লাগ ইস্যু মনে হয়। এটা অন্য সফটওয়্যারও সেম অবস্থা, সেজন্য আমি বলে দিই আপনারা এক কাজ করবেন, আপনাদের ওই পোর্ট প্লেয়ার আছে না, পোর্ট প্লেয়ারটা ইউজ করিয়েন, তাহলেই হবে। হ্যাঁ, এটা হয়তো এর আগেও বলে দিয়েছি। এই যে এখনো খুবই কম সাউন্ড নিচ্ছে। ঠিক আছে কি? আমি একটু লেআউট চেঞ্জ করে আপনাদেরকে দেখি। আচ্ছা, তো শুধু ঘুরতেছে, এটা তো আরেক ঝামেলা। আপনাদের ব্যাচ থেকে কিন্তু মাশাআল্লাহ ফ্রাইডে তো অনেকেই অফিসে আসতেছেন। কে কে আসতেছেন? আপনাদের ব্যাচ থেকে রেজিস্ট্রেশন বেশি হয়েছে, প্রায় 5 থেকে 6 জন। করে নিয়েন, কারা কারা আসতেছেন, একবার পরিচিত হয়ে নিন। কি রে, এটা আর ঘুরতেছে না কেন? হ্যাঁ, প্রায় অনেকগুলাই আপনাদের ব্যাচ থেকেই বেশি হয়েছে। ওকে। ধুর, সে এখন বুঝি কল আসে। একটা কল আসছিল স্যার, সেজন্য একটু অফ করছিলাম। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, নক দিছেন না? ওকে, আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি আমাকে করিয়েন, ডিরেক্টলি কল দিয়েন 10টা 20 10টা 30-এর দিকে। হ্যাঁ, আমি নামাজের ব্রেকের সময় দিয়ে দিব না। আচ্ছা, তো শুরুতে আমরা দিলরুবা স্যারের কাজটা পাচ্ছি। দিলরুবা স্যার দেখি বুটিস্ট্র্যাপ গ্রিডের কাজটা করেছেন, রাইট? এই যে কেউ বড় কেউ ছোট, গুড। এই যে মাশাল্লাহ, করতে থাকেন, হ্যাঁ, কন্টিনিউয়াসলি করতে থাকেন। গ্রিডটা ব্যবহার করতে পারলে আপনার কোডের অনেকটুকু প্রেশার কমে যাবে, এটা 100%। ঠিক আছে? কারণ আপনি দেখবেন যে ঘুরে ফিরে ক্লায়েন্টরা ওই 2 3 4 কলামই বেশি ব্যবহার করে, 5 কলাম 7 কলাম আমি খুবই রেয়ারলি পাইছি, রেয়ারলি। যেমন আমি একটা রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ করেছি একটু, আমি আপনাদেরকে একটু তারপর আপডেট, ফাইলটা এখানে রাখছি। আচ্ছা, আমি মেল করে দিছিলাম, মেল থেকে কালেক্ট করি। এটা হলো এই রিসেন্ট গতকালকে রাত্রে একটা ক্লায়েন্ট আসলো, বললো যে ওই ওয়েবসাইটটা করে দিতে। তো এখানেও আপনি যদি দেখেন যে কাজটা মোটামুটি একটু ওই গোলাপ, মানে এটা অনেকটা গ্রেডিয়েন্ট কালারের কাজগুলো একটু বেশি আর কি। যদি ঝামেলা হয় তাহলে ওই গ্রেডিয়েন্ট কালারগুলো নিয়ে একটু ঝামেলা হবে বেশি। বাট এটা ছাড়া মোটামুটি দেখা যাচ্ছে যে 2 3 4 কলামই সবচেয়ে বেশি আসে। আচ্ছা, ভালো কথা। এটা তো ফোন দিয়ে জানানো হয় না, ফাইলটা আমি দিয়ে দিছি। এই যে এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে দেখেন, আপনি যদি সবগুলো মেটার করেন, এই যে 2 কলাম, এরপরে 4 কলাম, এরপরে সিঙ্গেল কলাম, এরপরে 2 কলাম, 2 কলাম। এটা কিন্তু লেটেস্ট, এরকম না যেটা কোনো একটা ব্যাকডেটেড প্রোডাক্ট, এটা কিন্তু একেবারে লেটেস্ট প্রোডাক্ট।
এই যে 2 কলাম, 1 কলাম, ঠিক আছে? এরপরে 4 কলাম, এই যে 5 কলাম। এখন এই যে 5 কলাম যে আসছে, 5 কলাম কিন্তু আমি এখানে কোনো স্ট্রাকচার বিল্ড করিনি, সত্যি কথা যেটা। কেন? কারণটা হলো এখানে যখন স্লাইডার আমি ব্যবহার করছি, স্লাইডারের ওই রকম সিস্টেমই দেওয়া আছে যে আমি কয়টা নিব স্লাইডার, 5টা, 4 কপি, 3 কপি, এটা। তো সেই জন্য আমার জন্য এটা ইস্যুস হয় নাই। এরপর আবার দেখেন এই যে এখানে আবার সিঙ্গেল অপশন, এখানে আবার 3 কলাম, এখানে সিঙ্গেল কলাম, এইখানে আবার 5 কলাম আছে। তো দেখেন এখানে প্রায় 10 থেকে 12টা লেয়ার আছে। 10-12টা লেয়ারের মধ্যে আমার কি সর্বোচ্চ বেশি কোনটাই, এই 3 কলাম, 2 কলাম, 1 কলাম, 4 কলাম। এই হলো মোটামুটি কি আপনাদের ফাইলের আপডেট। তো ভবিষ্যতে যখন কাজ করবেন, যেমন আমি এটাতে বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমার অনেকটুকু সময় কাজ বেঁচে গেছে। ওকে, তো এই হলো মোটামুটি বিষয় যে কেন আমরা বুটস্ট্র্যাপকে ব্যবহার করি। ওকে, দেখি সজীব স্যার কি কাজ করেছে। ও মাশাল্লাহ, উনি ওয়েবসাইটে ট্রাই করেছে। চলেন একটু দেখে আসি আমরা। স্যার আমাদেরকে কি গিটহাবে ফাইল আপলোড করে এটা কি দেখা? গিটহাব দেখাই, কিন্তু সমস্যাটা হলো গিটহাব একটু অ্যাডভান্স হয়ে যায়, সেই জন্য আমি ওই নেটলিফাইটা দেখাই। নেটলিফাই, এটা আমি ইউজ করি আর কি। এটা একেবারে সহজ, ওই ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম, কিন্তু গিটহাবটা অনেক কমান্ড করতে হয়, অনেক ঝামেলার, ইনস্টল করতে হয়, এটা বড় একটা স্যার এটা প্যারা লাগে। অ্যাপলের না, নেটলিফাই যেটা? আমি এটা শিওর জানি না এটা কি অ্যাপল ইয়া কিনা, অ্যাপলের প্রোডাক্ট কিনা, এটা শিওর জানা নাই আমার। আচ্ছা, এটা হলো আমাদের মুরসালিন সজীব স্যার, দেখি। ওকে, হিরো পার্ট বানিয়ে ফেলাইছেন, গুড। অ্যাবাউট পার্ট বানিয়েছেন, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করে ফেলছে, গুড গুড। আমরা ইনশাআল্লাহ আজকে অনেকটুকু কাজ করার টার্গেট নিচ্ছি, আমরাও করে ফেলবো। ওকে, এরপরে মাহবুবা খান স্যার, মাশাআল্লাহ, গুড। এই যে ইমেজ কিভাবে কাটতে হয়, এই যে মাশাআল্লাহ, গুড। যাক, আজকে থেকে ধরেন আপনাদের কাজের চাপ বেড়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, এই যে আরেকটা কাজ দিয়েছেন, স্লাইডার এটা, তাই না? হ্যাঁ, স্লাইডার। পরে মেনু বার, এই যে কাস্টমাইজ করা করতেছেন, মাশাআল্লাহ। তাহমিদ স্যার এটা দেখি, এই যে মাশাআল্লাহ, গুড। হুম, মাশাআল্লাহ, এই যে গুড। এবার আপনি একটু ইমাজিন করেন যে এখন যদি আপনি শুধুমাত্র বুটস্ট্র্যাপকে ব্যবহার করে গ্রিডও ব্যবহার করতে পারতেছেন, কার্ড ব্যবহার করে বুটস্ট্র্যাপের সার্ভিস অ্যাবাউট পার্টগুলো তৈরি করে ফেলতে পারতেছেন খুব সহজে। তার মানে এখন চাইলে শুধুমাত্র বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করেও একটা ওয়েবসাইট ইন্টারফেস তৈরি করে যাওয়া উচিত, মানে যাওয়া যাবে খুব সহজে। ওকে, স্বাগত স্যারের কাজটা দেখি। হুম, স্যারের ওই বাটনগুলো মানে একটু চ্যাপ্টা হয়ে গেছে না? আচ্ছা, সমস্যা নেই, গোল করে নিতে পারেন, গোল করে নিন। হুম, গুড। আচ্ছা, তো কয়জন পেলাম আমরা? 5 থেকে 6 জন, 1 2 3 4 5, 6, 7, 7 জন পেয়েছি। তাহলে বাকিরা অ্যাসাইনমেন্টে কখনোই আপনারা ঘাটতি দিয়েন না, এটা আপনাদের ভালোর জন্যই বলি। কারণটা হলো জানেন অলরেডি, ট্রেনিং সিস্টেম ক্লাস। আজকে অ্যাসাইনমেন্টটা কোনো কারণবশত মিস করলেন, পরবর্তী ক্লাসটা আপনি দেখবেন যে এমনিই আপনার উপর দিয়ে যাবে। সেজন্য বলি যে নিচে দিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি রাখতে। আচ্ছা, আপনারা চাইলেও ভিজিট করে আসেন, এগুলো ক্লায়েন্টের কাজ করা আর কি।
ওকে, যদিও নামাজের সময় হয়ে গেছে, তারপর আমরা আমাদের প্রোডাক্টটাকে পুরো একবারে সেট আপ করে রাখি আমরা কি করতে যাচ্ছি। যেহেতু আমরা গত ক্লাসে একটা পিএইচডি ফাইল এডিটিং করা জানতে চেয়েছিলাম, এবং আমরা মোটামুটি পিএইচডির একটা অনলাইন ভার্সন যেটা ফটোপিয়া নামক, সেটাকে আমরা ইউজ করতে চাচ্ছি। তো এখন আমি চাচ্ছি আমরা যে গত ক্লাসে একটা এলিমেন্টস, আমরা প্রোডাক্ট যখন নিয়েছি আর কি, প্রোডাক্ট বলতে ওই যে পিএইচডি যে ফরম্যাটের ফাইলটা, তো সেইটা এখন আপাতত একটু ওপেন করি। ওপেন করে আমরা প্রতিটা কাজ কিভাবে ডিজাইন করব, এই জিনিসগুলো আমরা একটু প্ল্যানিং করে নিই। ওকে, আমি এই যে ড্রাগ এন্ড ড্রপ করলাম। ওকে, তো সর্বপ্রথম এগুলো চলে আসছে, এগুলোকে ডিলিট করার জন্য কন্ট্রোল এইচ, এরপরে নর্মাল করে কন্ট্রোল ইয়া। আচ্ছা, এখন আসি একটু শর্টকাটে। গত ক্লাসে তো আমরা বাটন দেখেছি, মূলত বাটন দিয়ে যাওয়া কাজ করার একটু অনেক সময়, লম্বা সময়ের ব্যাপার। সবচেয়ে ইজি হয় কি জানেন? আপনি অল্টার ধরবেন, কি করবেন, এই যে জুম করতে চাইলে অল্টার ধরে মাউসের হুইল যদি সামনে ঘোরান, আপনি যেখানে মাউসের কার্সরটা রাখবেন সেই জায়গাটাকে জুম করবে। আবার মাউসের হুইল যদি পিছনের দিকে ঘোরান, তাহলে সে কি করবে, ওই জায়গা থেকে জুম আউট করবে। ঠিক আছে, এই যে দেখেন, সি এর উপর আমি মাউস রেখে জুম করলাম, জুম হয়ে গেছে। এরপরে আপনি আবার যদি বলেন যে তাহলে একটু নিচের দিকে আসেন, এই যে নিচের দিকে আসেন, এই যে, ঠিক আছে, এই যে এটা হলো, এটা কিভাবে আসতেছে জানেন? এটা হলো আমাদের কিবোর্ডের স্পেস বাটন ধরে, এখন এই যে মাউসের কনসোল ধরে যেখানে ইচ্ছা সেখানে আমি ট্রান্সফার হচ্ছি। দেখেছেন? এগুলো হলো শর্টকাট। এই শর্টগুলো ব্যবহার করার কারণে না আমরা আরো আমাদের কাজগুলোকে ফাস্ট করতে পারি। ঠিক আছে? কারণ আমরা তো অবশ্যই যদি জানি আমাদের কাজের একটা সময়ের ভ্যালু থাকে। তো আমি যদি মাউসের হুইল ঘুরাতে ঘুরাতেই সময় নষ্ট করে দিই, তাহলে তো হইলো না। তাহলে আমাদেরকে শর্টকাট। এই যে আমি জুম বেশি করে ফেলছি, এখন উপরে যেতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এই যে শিফট ধরে এই যে উপরে চলে যাই। আবার মনে হচ্ছে যে না, আরেকটু জুম আউট করে উপরে যাই, তাহলে আরো তাড়াতাড়ি যাব। এই যে চলে গেলাম। দেখেছেন কত ফাস্ট ফরওয়ার্ড আমরা কি করতে পারতেছি, আমাদের ফুট প্রিন্ট আরো তাড়াতাড়ি যাইতে পারতেছি। তো চলেন আজকে থেকে আমি কি করব, এই যে আমি একটা ফাইল পেলাম, আমি এই ফাইলটাকে প্রথমত একটু রিসার্চ করব যে মূলত এই ফাইলের ফন্ট ফ্যামিলি কি, এই ফাইলের কালারগুলো কি। কারণটা কি, একটা জিনিস খেয়াল করেন, একটা ফাইলের ফন্ট ফ্যামিলি, কালার, ইমেজ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাকে আগে কি করতে হবে, এগুলোকে কালেকশন করে রাখতে হবে, যেন কাজের মাঝখানে আমাদেরকে ব্যাঘাত না ঘটায়। এটা হলো সবার পূর্বে কি, একটা প্যাটার্ন। তো সেই জন্য আমরা কি করি জানেন, আমাদের কাজের জন্য আমরা তখন এই যে একটা সুন্দর একটা ফাইল জেনারেট করে ফেলি। যেমন আজকে আমাদের কত নাম্বার ক্লাস? আচ্ছা, যত নাম্বারই হোক, আজকে আমরা 11 নাম্বার দিই। ওকে, তো 11 নম্বর ক্লাসে আমরা যদি দেখি, এখানে বুট স্ট্র্যাপের বিষয় দেওয়া আছে, বাট আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি একবারে ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, কোনো ফাইল নাই, একেবারে ব্ল্যাঙ্ক। এখন আমি কি করলাম, এখানে আমি এখন নতুন একটা ফাইল তৈরি করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট। ইন্ডেক্স ফাইল আমার লাগবে, মাস্ট লাগবে, তাই না? আমি এটার জন্য আর কোনো, আমি তো কিছু করতে পারবো না। ইন্ডেক্স ডট এচটিএমএল। ঠিক আছে, এখন আমার আদার্স ফাইল লাগবে না, সে আদার্স ফাইল কিন্তু আগে আমরা ওপেন করতাম, বাট আজকে থেকে ওপেন না, আজকে থেকে সব ইন্টারনালি চলে আসবে। এটা প্রফেশনালিজম। কি সেটা? সেটা হলো যে আমরা আমাদের কোডগুলোকে খুবই সুন্দর আকারে গুছিয়ে রাখবো। কারণ আমাদের কোডগুলো হলো আমাদের কাজের প্রেজেন্টেশন। এখন কথা হলো, সবাই কোড করতেই পারে, কিন্তু আপনাকে মানুষ ইউনিকলি কখন হবেন, বা ইউনিক আপনাকে তখনই করতে হবে যখন আপনি নিজেকে ইউনিকলি রিপ্রেজেন্ট করবেন। তো কিভাবে, এই যে বিভিন্ন ধরনের আমাদের কোডিং এর ভিতরে অনেক কি আছে, ইয়ে আছে, মেটার আছে, যেগুলো আমাদের জানা লাগে। যেমন গুছানো কোডিং, পরে হলো অ্যাসিও ফ্রেন্ডলি কোডিং, এরকম অনেকগুলো টার্মস আছে। ঠিক আছে, এই টার্মসগুলো আমাদেরকে ফলো করতে হয়। তো এগুলো আস্তে আস্তে আমরা জানবো, যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট লাইফের, তো সেই জন্য জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখলাম। তো যেহেতু গোছালো একটা টার্মস আমি নিয়েছি, সেই জন্য আমাকে এখন কি করতে হবে, এই যে একটা ফোল্ডার নিয়ে আমি এখানে লিখবো অ্যাসেটস। এই ওয়েবসাইট তৈরিতে আমার তো আর ইন্ডেক্স একটা ফাইলই যথেষ্ট না, আমার অন্য অন্য অনেক ফাইলই লাগবে। সেই ক্ষেত্রে অ্যাসেটস হলো একটা ফাইল। ঠিক আছে, এরপরে এখান থেকে গিয়ে নিউ ফোল্ডার, কারণ আমার এখানে আরো কয়েকটা কয়েকটা কি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, যেমন আমার সিএসএস ফাইল লাগবে।
এরপরে আমার কি লাগবে, জাভা লাগবে। এরপর আমার ইমেজ আসবে না, অবশ্যই আসবে, ইমেজ লাগবে। এরপরে যদি আদার্স কোনো ফাইল আসে সেগুলোও লাগবে। তাহলে আমাকে এই জিনিসগুলো এখানে রাখতে হবে। তখন আমি সিএসএ গিয়ে আমার তো নর্মাল যেটা লাগবে স্টাইলার সিএসএস নিয়ে আসি নাকি, এই যে। এরপরে আমি যে আমাদের এই প্রোডাক্টের যে আমরা বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করেছি, সেই ইমেজগুলো এখন আমি আমার এই ফোল্ডারে নিয়ে আসব। আমি এই যে ডাউনলোডসে গেলাম, এই যে 3টা ইমেজ কাটা হয়েছে না, আচ্ছা কাট করলাম, কাট করে আমি আমার এখানে গিয়ে রেখে আসলাম, এই যে। তো আপনাকে এখন কি করতে হবে, ইমেজগুলো কেটে ফেলতে হবে। তার মানে ইমেজও একটা কি আমাদের এলিমেন্টস, কারণ এই ইমেজগুলো ছাড়া কিন্তু আমরা ডিজাইনটাকে ফুললি রিপ্রেজেন্ট করতে পারতেছি না। আর একটা বিষয় হলো এই ইমেজগুলো কিন্তু আপনারা বহির্ভূত খুঁজেও পাবেন না। এই ফাইলের জন্যই কি, মানে এই ফাইলের জন্য এটা। স্যার কি আমাকে সবাই শুনতে পাচ্ছেন? তো চলেন ইমেজটা কাটাফাটি করে আমরা আজকে একটু নামাজের ব্রেক নিয়ে নিই। ওকে, যেমন ধরেন আমি উপরে 3-4টা ইমেজ কালেক্ট করেছি, এইটা লাগবে, এটা কিন্তু আমি অন্য জায়গায় পাবো না, সিলেক্ট করলাম, এই যে আমি অল্টার প্রেস করে করে ফেললাম। আমি এখন ডিফাইনে যাচ্ছি না, আমি জাস্ট খালি মানে এই সেভ করে ফেলতেছি, হ্যাঁ, কারণ ডেফিনিশন আমরা গত ক্লাসে বারবার করেছি। আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু এখানেও শর্টকাট। আচ্ছা দেখেন একটা ইমেজ যদি আমার কাটতে হয় কি করতে হবে, আগে ইমেজটাকে ফাইন্ড আউট করতে হয় কিভাবে, এই যে সিলেকশন টুলে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম, তাই না? এই যে দেখেন ইমেজ ফোল্ডারটা বের হয়ে গেছে, সে বলতেছে ইমেজ কয়েকটা লেয়ারের সমন্বয়ে গঠিত। আমি কি করলাম, এই যে ইমেজ ওয়ানে ক্লিক করে এটাও আইডেন্টিফাই করে নিলাম, অল্টার প্রেস করে আমি এটাকে চেক করলাম। এরপরে ফাইল থেকে আমাকে ইমেজ থেকে ট্রিমে যেতে হইতো, দেখেন এটা শর্টকাট হলো কি কন্ট্রোল ডট। আমি আর এত ঘুরে পেঁচিয়ে না গিয়ে আমি কি করলাম, কন্ট্রোল ডট। এরপরে ফাইল এক্সপোর্ট এস পিএনজি বা জেপিজি যে ফরম্যাটই হোক, এই ফরম্যাটটা সেভ করার জন্য শর্টকাট পন্থা হলো কন্ট্রোল অল্টার শিফট এস। এই যে এখন ইন্টার প্রেস করলেই আমার এখানে কিছু প্রেস করলাম ইন্টার, এই যে আমার ফাইল সেভ হয়ে গেছে। শর্টকাট, দেখেছেন শর্টকাট আমার কাজকে কত ফাস্ট করতে পারে। দেখেন তো কতক্ষণ লাগছে আমার এই ইমেজটা সেভ করতে, 3 থেকে 4 সেকেন্ড। শেষ আমার ইমেজ, পুরো ওয়েবসাইটের মনে করেন যে একটা সিঙ্গুলার ইমেজ নেওয়া শেষ, আপনারা তো সবগুলো নিবেনই অবশ্যই। তার মানে আমার ইমেজ কালেকশন হয়ে গেল। আমি এখন কি করব, এই ইমেজগুলোকে আমার কালেকশনে রাখতে হবে না, এই যে আমি এগুলোকে কাট করে আমি এখন আমার ফোল্ডারে নিয়ে আসলাম। কিন্তু ফোল্ডারে মনে হয় না রাখা যাবে, নামের ইয়া হয়ে যাবে, এই যে গরমিল হয়ে যাবে। তখন নামের ঠিকঠাক করতে হলে আমাকে এখন কি করতে হবে, এগুলার নাম দিতে হবে মিনিংফুল। আমরা জানি আমরা যখন কোনো ক্লাস নেম ইউজ করি, আমরা সব সময় বলি আমাদের ক্লাস নেম অলওয়েজ কি করতে হবে, ডিসক্রিপটিভ ক্লাস নেম। মানে এমন ক্লাস নেম যেটা আমরাও পরে বুঝি আগামী 2 মাস বা 2 বছর পরে। আবার কোনো ডিজাইনের যেন আমাদের যদি কোডগুলো দেখে সেও যেন বুঝতে পারে যে আমি এই ক্লাসটা অমুক কাজের জন্য ব্যবহার করেছি। এরকম একটা মিনিংফুল ক্লাস নেম। দেখা গেল যে টেস্টিং 1 টেস্টিং 2 এগুলো ক্লাস নেম দেওয়া যায়, একসেপ্টেড, বাট ওই যে বললাম না একটু আগে আমাদের কিছু টার্মস থাকে, কোডিং টার্মস, ওইটার সাথে কি না, মিল খায় না। তো এক্ষেত্রে আমরা এখানে দুটো লোগো পেয়েছি, তো চলেন এখন আমি এই যে লোগো দিয়ে দিই। লোগো এখানে দুটো, একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। তো আমি এখানে লিখলাম লোগো ব্ল্যাক, ঠিক আছে, আবার এখানে লিখলাম লোগো হোয়াইট। ওকে, এরপরে এই যে প্রতিটা ইমেজই কোনো না কোনো জায়গাকে ফোকাস করতেছে, যেমন এই ইমেজটা কোথাকার এরিয়াটাকে কভার করতেছে, হিরো পার্ট, তাই না? তো এখানে গেলাম, এখানে গিয়ে এই যে হিরো পার্ট দিয়ে দিলাম। এরপরে আছে এই যে আমাদের এটা কি, এটা হলো অ্যাবাউট ইমেজ, এই যে। তাই না, এটা কোন পার্টে দেখেন তো, এই যে দেখেন উপরে কিন্তু বলাও আছে এটা হলো অ্যাবাউট আস পার্ট।
এই যে এখন যে সিম্বলটা আছে এটা কোন পার্টের? সার্ভিসের পার্ট। তাহলে এই যেভাবে যখন আপনি সেকশন ধরে ধরে নামগুলোকে চেঞ্জ করে দিবেন আপনার জন্য, তখন এটা কি হবে, ক্যাচ করাটা একটু ইজি হয়ে যাবে। আশা করি পয়েন্ট অফ ভিউটা আপনারা ধরতে পারছেন যে আমি মূলত কিভাবে নামকরণগুলো করতেছি, সংস্করণ। ওকে, তো আমার পদ্ধতি এটা আমি মিনিমাইজ করে দিই। এরপর কি আছে, এই যে আমাদের ওই যে আইকন পার্টটা কোথায়, এই যে আইকনটা, এটা এটা কিসের আইকন? সার্ভিসের আইকন। তো আমি এখানে লিখলাম সার্ভিস আইকন, দিয়ে দিলাম। এরপর কি আছে, এরপর অন্যান্য পার্ট আছে, রাইট? চেক করে দেখেন কোনটা কোন পার্টের সাথে মিলতেছে। যেমন এই যে এখানে পোর্টফোলিও পার্টে অনেক রকমের ইমেজ আছে, আমি বড় একটা ইমেজ ছোট একটা ইমেজ কালেক্ট করেছি, তার মানে পোর্ট ইমেজ, তাই না? এই যে এটা হলো বড়টা, তাহলে আমি এখানে লিখলাম পোর্ট ইমেজ বিজি, আর এখানে গিয়ে লিখলাম পোর্ট ইমেজ এসএম। এই যে, ঠিক আছে। এরপর আছে এই যে টিম পার্ট। তো এখন কি করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে এই যে টিম পার্টের ইমেজ, তো আমি এখানে লিখলাম টিম ইমেজ। আর একটা গুড প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি মানে মানে বিষয়টা হলো যে করা যাবে না এমনটা না, বাট নট রেকমেন্ডেড, সেটা হলো যে আমরা যখন কি করি নাম তৈরি করি, এই যে মাঝখানে স্পেস ব্যবহার করি, এটা না করা। মাঝখানে স্পেসের ব্যবহারটা এখন থেকে ইগনোর করার চেষ্টা করা। এই যে মাঝখানে হাইপেন অথবা আন্ডার স্কোর ইউজ করবেন যদি ডাবল ডুয়েল ওয়ার্ড হয়, ঠিক আছে? এটা গুড প্র্যাকটিস। এই যে এরপরে টেস্টিমোনিয়াল ইমেজ, তো আমি এখানে দেখি এই যে এখানে ইমেজটা চলে আসছে, তো আমি এখানে নামটা দিয়ে দিলাম টেস্টিমোনিয়াল, অনেক বড় নাম, আমি এখানে টেস্টি ইমেজ। আর যখন দেখা যাবে যে একটা সেকশনের কি 4-5টা ইমেজ, তখন কি করবেন, ওই যে নাম ইয়া করে দিবেন, নাম্বার করে দিবেন যে টেস্টি ইমেজ 01, 02, এই 01, 02, এভাবে নাম করে দেন টিম ইমেজ 01, 02, 03, 04। ওকে, এই যে লাস্ট হলো যে এটা ফ্লিকার ফটোস, তাই না? এটা হলো ফুটার গ্যালারি বলা যায় এটাকে, কারণ আমাদের নিচের পার্টটাকে ফুটার বলা হয়, ফুটার গ্যালারি ইমেজ। এই যে আমার এখন যতগুলো ইমেজ দরকার সেগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে আমি প্রেজেন্ট করলাম। তার মানে আমার কয়েকটা বললাম না আমাদের কাজ শুরুর কিছু টার্মস আছে, সেই টার্মসের মধ্যে প্রথম টার্মসটা আমরা ফিল করে ফেললাম। কি কি আমি সেটা একটু লিখে দেই। সর্বপ্রথম হলো ইমেজ কালেকশন করা, ঠিক আছে। দ্বিতীয়ত হলো ফন্ট কালেকশন করে নেওয়া। 3 নাম্বার ফন্ট অসামের আইকন আসবে না, তাহলে এটাকেও চেক করে রাখা। 4 নাম্বার কালারগুলোকে কি করা, নিজের কালেকশনে নিয়ে রাখা। এছাড়াও আরো আছে, যেমন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন এই ওয়েবসাইটে, তাহলে বুটস্ট্র্যাপের ইনস্টলেশন অলরেডি করে রাখা। তো আমরা মাত্র ইমেজটাকে ডান করলাম, নামাজ পড়ে আসি, নামাজের পরে আমরা কি করব, বাকিগুলোকেও খুঁজে খুঁজে বের করে কালেকশন করে আমরা ফাইলটাকে রেডি করব। যেন আমাকে কি কোডিং এ যখন আমরা নেমে পড়বো, যেন আমাকে আলাদা করে কেউ যেন কি না করে, ভাই ওইটা তো নেওয়া হয় নাই, এটা তো নেওয়া হয় নাই, এরকম যেন না হয়। আমরা আগেই সবগুলোকে রেডি করে কোডে নামবো, ঠিক আছে? মানে যত রকমের অ্যাসেটস সবগুলোকে আমার সাথে আছে, এখন আমি কি চলো এরকম করে নামবো। আচ্ছা, নামাজের ব্রেক দেন, আমরা 10 মিনিটের নামাজের ব্রেক নিই, হ্যাঁ? ওকে, আমরা এই যে এই শিটটা ফলো করছিলাম যেখানে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজগুলো আমরা কালেক্ট করেছি। এখন আমার ওই প্রোডাক্টের ফন্ট গুলো কি কি এটাকে আমাকে রিসিভ করতে হবে। তা আমি যদি এখন একটু চেক করতে আসি যে আমার এখানে কি কি ধরনের ফন্ট আছে, তার জন্য আমাকে টাইপ টুল নিতে হবে। টাইপ টুলকে অ্যাক্টিভেট করে এখন আমি এই যে একটু জুম করে চেক করলাম যে হেডলাইনে এখানে কি ফন্ট আছে। দেখেন সে কিন্তু অসওয়াল্ড নামটা দিয়ে দিয়েছে। আবার নিচের জনের কাছে যাওয়ার আগে আমি আরেকবার রিচেক রিটিপ করলে আমি আবার এখানে ক্লিক করলাম ওপেন সেন্স, তার মানে আমি দুটো ফন্ট পেলাম, যে দুটো ফন্ট গুগল ফন্টস থেকেই পাওয়া যায়, ঠিক আছে। এখানে আমি একটা নোট বা একটা কোট করে দেই, সেটা হলো আম, এমন কোনো ফন্ট ক্লায়েন্ট আপনাকে দিল যেটা গুগল ফন্টসে নাই, অনলাইনেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এমন কোনো ফন্ট দিয়ে থাকে আদৌ কখনো ক্লায়েন্ট, তাহলে তার থেকে অবশ্যই অবশ্যই ফন্টগুলো চেয়ে নেবেন। যদিও আমার ক্যারিয়ারে এখনো এরকম কোনো সিচুয়েশন আসে নাই যে এমন কোনো ফন্ট ব্যবহার করছে যেটা গুগল ফন্টসে নাই, গুগল ফন্টসে পাওয়া গেছে। কিন্তু যদি কখনো আপনাদেরও এরকম কোনো কি আছে কন্ডিশন চলে আসে, তাহলে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই অবশ্যই তখন ওই যে ক্লায়েন্ট থেকে ফন্টটাও চেয়ে নেবেন, যে ভাই কোন ফন্ট নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, আমাকে রিসোর্স গুলো দেন, ঠিক আছে।
তো যেহেতু আমরা দুটো ফন্ট পেয়েছি, অসওয়াল্ড আর একটা হলো ওপেন সেন্স, তাহলে আমরা এখানে লিখি যে অসওয়াল্ড। এই যে অসওয়াল্ড। ঠিক আছে? এরপরে এখন এখান থেকে আমার কোনটা কোনটা লাগবে, যেমন আমি লাইট নিলাম, এক্সট্রা লাইট খুব কম ব্যবহার হয়। আচ্ছা, এই যে আগের অনেকগুলো জমানো ছিল, আমরা এগুলোকে রিমুভ করে দিই। ওকে। এই যে অসওয়াল্ডের একটা নিলাম মাত্র লাইট, রেগুলার, মিডিয়াম, সেমাই বোল্ট, ভোল্ট। অসওয়াল্ড গেল। আমি আবার ব্যাকে চলে আসলাম। এখানে গিয়ে আমি আবার লিখলাম হলো ওপেন সেন্স। এই যে দেখেন চলে আসছে। বেশিরভাগ সময় আমি বলি, আমার আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত 100% যত আমি প্রজেক্ট করছি সব প্রজেক্টের ফন্টস আমি কিসের থেকে কালেক্ট করতে পেরেছি, গুগল ফন্টস থেকেই পেয়ে গেছি। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু না যে ভাই আবার ফন্টের ঝামেলা, না এত প্যারা নাই। ঠিক আছে, প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। ভোল্ট। ওকে, সবগুলো লিংক নিয়ে নিলাম। এখন আমার কি করতে হবে, ইম্পোর্ট কোডটা কপি করে আমাকে সিএসএস এ দিয়ে আসতে হবে, আমরা যেভাবে আগে থেকেও প্ল্যান করে আসতাম। এখন চলেন আমাদের কোডগুলোকেও একটু ওপেন করি। এই যে ওপেন উইথ কোড। ওকে, ইন্ডেক্সে গেলাম, আমাদের আদি পুরনো এইচটিএমএল ল্যাং ট্যাং এগুলো দিয়ে আসি। ওকে, আজকে লিখবো বিটেলস। ঠিক আছে, লিখলাম এইচটিএমএল সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, এখন আমাদের লিঙ্কগুলো করতে হবে, রাইট? তো লিঙ্কগুলো আমরা পরেও করি, কোনো সমস্যা নেই। আমি আগে আমার সিএসএস এ গিয়ে ওই কাজটা করে আসি, আমাদের ইম্পোর্ট কোডটাকে দিয়ে আসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে কি আর কোনো ফন্ট আছে? আমি তো চেক করি নাই। বিষয়টা হলো, আমার আমি যতদূর জানি আর কোনো ফন্ট নাই। ঠিক আছে, কারণ আমি এটার কাজ আগেও করেছি, এটার ক্ষেত্রে আর কোনো অতিরিক্ত ফন্ট নাই। কিন্তু আপনারা যেহেতু বিগিনার, আপনারা সবাই এটা নিয়ে রিসার্চ করবেন যে আর কোনো ফন্ট পাওয়া যায় কিনা। আরেকটা হিন্টস দিই যেটা আপনাদের কাজকে সহজ করে দিবে। একটা ওয়েবসাইটে ২ থেকে ৩ ফন্টস, এর বেশি ফন্ট ব্যবহার হয় না। একটা ফন্ট ব্যবহার হয় হেডলাইনের জন্য, ২ টা ফন্ট ২ নম্বর ফন্ট ব্যবহার হয় ওই যে হেডলাইনের নিচে প্যারাগ্রাফ থাকে সেগুলোর জন্য, মানে ডেসক্রিপশনের জন্য। ৩ নম্বর ফন্ট তখন ব্যবহার হয় যখন কেউ কি করে, কোটেশন ব্যবহার করে, মানে ওয়েবসাইটে কোট করে না যে অমুক ব্যক্তির আলোচনা অনুযায়ী আমাদের সার্ভিসটা অনেক ভালো, এরকম কোট করে না, ওই কোটিং এর সময় অনেকে আবার কি করে, এরকম ভাবে কাজ করতে চায়। তা আপনারাও যদি এরকম কাজ করতে চান তাহলে আপনারাও করতে পারেন। ঠিক আছে? আর এটা করে, এটাই করে মূলত বেশিরভাগ মানুষ। তো সেজন্য আমি তো কনফিডেন্স, আমার তো কোনো সমস্যা নেই। বাট আপনারা চেক করে নিবেন অবশ্যই। কারণ এই কাজটা কয়টা ফাংশন আছে, কয়টা ফোল্ডার আছে অলওয়েজ চেক করবেন। তো এখান থেকে স্টাইল ট্যাগ আমার লাগবে না। আমি সেজন্য এটাকে কেটে দিলাম। আর এটাকে একটু গুছিয়ে নিলাম। ওকে। এখন কথা হলো, এগুলো কাজ করার জন্য ফন্ট ফ্যামিলি তো ইউজ করতে হবে, রাইট? এখন এগুলোকে দিতে হলে ফন্ট ফ্যামিলি কোথায় ব্যবহার করব এই জিনিসটা আমাকে একটু করতে হবে। এই যে আমি এখান থেকে কোডটা কপি করলাম, কপি করে ইউনিভার্সালে দিয়ে আসলাম। এখন ইউনিভার্সালে তো যে কোনো একটা কোড, তাই না? ইউনিভার্সালে এক জায়গায় যদি ২ ফন্ট ফ্যামিলি হয় তাহলে সর্বনিচে যে আছে তাকেই ফলো করবে। তাহলে আমি ওপেন সেন্স কিভাবে সেট আপ করবো? আমার টার্গেটটা হলো আমি এমনভাবে সেট করে দেই যেন একসাথে সবাইকে আমি ইভেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে এটা একটা সহজ পন্থা আছে। দেখেন, অসওয়ালটা কিন্তু শুধুমাত্র হেডলাইন এবং কিছু স্পেশাল ক্যাটাগরিতে সেট করা হয়েছে। হেডলাইন আর কিছু স্পেশাল এরিয়াতে। তাহলে আমি ওগুলোকে কল করে দেই যে ভাই, হেডলাইনে যেহেতু হয়েছে তার মানে হেডলাইন তো আমার কমন, তাহলে আমি জানি H1, H2, H3, H4, H5, H6। এখন এখানে গিয়ে আমি কি করলাম, এই যে অসলটাকে চেক করে নিয়ে আসলাম। ঠিক আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে তুমি কি করো, এটার ব্যবহার করো, আমার কিছু যায় আসে না। আরেকটা আছে, সেটা হলো অ্যাঙ্কর লিঙ্ক। এই যে অ্যাঙ্কর, অ্যাঙ্করটা এটা মানে প্রোডাক্টের অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী দেওয়া হয়েছে আর কি। বাট হেডিং ট্যাগ গুলাতেই এটার বেশি ব্যবহার, সেজন্য আমি আগে থেকে নোট করে রাখলাম। এই যে দেখেন আমার ২ নাম্বার কাজ, ফন্টস এর কাজ কালেকশন ডান। আমাদের ওয়েবসাইটে ফন্ট অসাম লাগবেই।
তো আমাকে ডাউনলোড করে কালেক্ট করতে হবে। তো এগুলো নিয়ে আসি। তো এখন কথা হলো এটা কেন বলতেছি, এখানে আরেকটা বড় রিজন আছে। ধরে নেন, আচ্ছা ১ মিনিট। ধরে নেন আপনাকে প্রতিদিন মিনিমাম হইলেও ১ থেকে ২ টা প্রজেক্ট করা লাগে। ঠিক আছে? লাগতেও পারে। আল্লাহ তাআলা বরকত প্রদানও করতে পারে। তো এখন যদি এরকম কন্ডিশন আসে যে ভাই আমাকে প্রতিদিন ১ থেকে ২ টা প্রজেক্ট তো স্টার্ট করতেই হচ্ছে। তো এখন আপনি যদি এরকম প্রতিবার এইগুলোর কালেকশনে নামেন, তাই না? তাহলে ঝামেলা না? ঝামেলা না? তো সেটার জন্য আপনি এই জিনিসগুলোকে এক জায়গায় সেট করে আপনি আগে কি করবেন? এই ফাইলটাকে কোথাও সেভ করে রেখে দিবেন। যখনই কোনো প্রজেক্ট আসতেছে টেনে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নিবেন। যে Google Fonts তো আর সব জায়গায় মিলবে না। যেগুলা মিলতেছে ওগুলাকে এডিট করে দিবেন। তাহলে আপনার কাজ কিন্তু আগের থেকে আরো সহজ হয়ে যাবে। Font Awesome প্রতিবার কি ডাউনলোড করবেন? Bootstrap কি প্রতিবার ডাউনলোড করবেন? এটা কি করা মানে সম্ভব, বাট এটা একটা কি বিরক্তিকর না? তো এইজন্য আপনাদের যেটা করতে হবে যে আগে থেকে একটা ফাইল রেডি, কাজ শুরু, এটা দিয়েই কাজ শুরু। আমার কাজটা শেষ। আবার আরেক ফাইলের জন্য এইটাকেই রেডি। এইভাবে আমরা সেটআপ করে রাখতেছি। ঠিক আছে? তো এখন চলেন এই যে এখান থেকে আমি এখন যেটা করলাম, আ স্টার্ট উইথ ফর ফ্রি, এরপরে এখান থেকে ডাউনলোড, এরপরে ফ্রি ফর ওয়েব, এই যে। ডাউনলোড আছে কিনা এটাও জানি না যদিও। ডাউনলোড নাই মনে হয়। কম্প্রেসড, আচ্ছা নাই। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওহ সরি, ক্লোজ না করলে ওপেন করা হচ্ছে। আচ্ছা বাদ দেন। ওকে, এখন আমি গেলাম ফন্টসাম এ। এই যে ফন্টসাম ফাইল চলে আসছে। আমরা জানি ফন্টসাম এর কিন্তু সবগুলো ফাইল লাগে না। কারণ আমরা ফন্টসাম এর নিয়ে রিসার্চ করা হইছে। অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করা হইছে। সো আমি জাস্ট খালি ইউজ করে যাচ্ছি। ওকে, কোথায় ফন্টসাম? এই যে। তো আমরা জানি আমাদের ফন্টসাম এর ২ টো ফাইল লাগে। একটা হলো ওয়েব ফন্টস আর একটা হলো সিএসএস এর অভ্যন্তরীণ all.min.css। তো আমি দোনোটা ফাইলকেই কি করি? এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে। কপি, এখন আমার ফাইল যেখানে এই যে এখানে। অ্যাসেটস এর ভিতরে পেস্ট। তো ওয়েব ফন্ট এখানেই থাকবে। all.min.css কোথায় চলে যাবে? সিএসএস এ ঢুকে যাবে। এই যে। এখন আমি কি করব? লিঙ্ক আপ করতে হবে। চলেন লিঙ্ক আপ করে ফেলি। আমি এখানে লিঙ্ক শুরু করব। হাইপার রেফারেন্স, অ্যাসেটস, সিএসএস, all.min.css, এরপরে style.css, এরপরে বুটস্ট্র্যাপ আসবে, যা যা আসবে সব আমরা এরকম সিকোয়েন্স করে কাজ করব। এখন আসি, আমাদের ফন্টাসমও গেল। কালার গ্রেড নিতে হবে। আচ্ছা কালার গেলে একটু পরে নিচ্ছি। বুটস্ট্র্যাপ লাগবে না আমার? এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। তো বুটস্ট্র্যাপ আমার নিতে হবে না? তো চলেন বুটস্ট্র্যাপ নিয়ে আসি। বুটস্ট্র্যাপ কি ডাউনলোড করা আছে? চলেন তো আমি একটু চেক করে আসি আমার এখানে। হ্যাঁ, আছে। তো বুটস্ট্র্যাপের ২ টো ফাইল আমার লাগবে। বা আপনি যদি প্র্যাকটিস করতে চান ৩ টা ফাইলই নেন। এই যে বুটস্ট্র্যাপ ডট, আর এটা হলো সিএসএস, আর এটা হলো min.css। এই যে bundle.min.js। ফাইলগুলোকে কপি করে আমি আমার কাছে কালেকশনে নিয়ে আসলাম। তো যেগুলো সিএসএস এর সেগুলো সিএসএস এ যাবে। আর যেগুলো জাভাস্ক্রিপ্ট এর সেগুলো কোথায় যাবে? জাভাস্ক্রিপ্ট এ যাবে। ওকে। তো এখন বুটস্ট্র্যাপও চলে আসলো। তো এখন আমি কি করব? all.min.css আগে দেন পরে দেন ডাজন্ট ম্যাটার। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দেন। কিন্তু এটা মনে রাখবেন যে আপনার কাজগুলোর যেগুলো স্টাইল ফাইল হবে, রেসপন্সিভ ফাইল, এগুলো সবার নিচে থাকবে। এটা জাস্ট খালি একটু মাথায় রাখলেই হবে। সিএসএস, এই যে bootstrap.min.css।
আর যেহেতু জাভাস্ক্রিপ্ট আসছে আমরা জানি জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ করতে হয় নিচে। ওকে, এখানে গেলাম অ্যাসেটস, জেএস, বুটস্ট্র্যাপ বান্ডেল। তার মানে মোটামুটি কি জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপও ডান। লাস্ট রইলো কালার। এখন দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু মানুষ চাইলেই যে ইচ্ছামতো কালার ব্যবহার করে তা কিন্তু না। ঠিক আছে? এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু মানুষ ইচ্ছামতো কালার ব্যবহার করে নাই। এখানে ফোকাস ২ থেকে ৩ টা কালার তারা চুজ করে করেছে। তো যদি এরকম মিনিমাল ওয়েবসাইট হয় তাহলে দেখবেন যে ১-২ কালারে হয়ে যাচ্ছে। বাট যদি আবার ওই যে আমি একটু আগে যে লিঙ্কটা দিলাম না ওয়েবসাইটের, যদি ঐরকম হয় তাহলে মনে করেন যে আপনার আবার সাফার করতে হবে। যেমন আমার সাফার করতে হয়েছে। কালার কালেকশনটা মনে থাকে না। কোথায় কি ইউজ করতে হচ্ছে না হচ্ছে অনেক ঝামেলা হইতো। তো এখন যে বিষয়টা হলো, যদি এরকম মিনিমাল কালার হয় তাহলে আমরা কালেকশন করে রাখতে পারি। যেমন এটার কি কালার? আমরা যদি এখন চেক করতে যাই কালার প্যালেটে গেলে এই যে আমি এখন চেক করতে পারবো। এই যে ক্লিক করলাম এই হলো কালার। মজার বিষয়টা হলো এই কালারটাকে আমি মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো না। এটা কিন্তু সম্ভব না। ধরেন আমি এই যে এটা হলো একটা কালার। এই ওয়েবসাইটের মানে যেসব হলো ব্র্যান্ড কালার বলে আরকি। একটা, আরেকটা আছে এই যে এটা। এ হলো তাদের ব্র্যান্ডিং কালার। এই ২ টা। এই ২ টা কি? তাদের ব্র্যান্ড কালার। বাকি কালার গুলো আছে কালো, সাদা ওগুলো ডিফারেন্ট। আমার ব্র্যান্ড কালার গুলো লাগবে। এই যে তাদের এই ২ টো হলো ব্র্যান্ড কালার। তো এগুলো তো মনে রাখা সহজ না। তাই না? মনে রাখা কি সম্ভব? সম্ভব কিন্তু সহজ না। আমরা চাচ্ছি কিভাবে ইজি করা যায় আমাদের কাজগুলোকে। সেজন্য আপনি চাইলে এই কালারের অল্টারনেটিভ নামও সেট করে রাখতে পারেন। ধরেন আপনি এই কালারের পরিবর্তে, এই কালার কোডের পরিবর্তে আপনি তার নাম দিয়ে দিলেন, "এই তোমার নাম তোমাকে একটা নাম দিলাম। তোমার নাম দিলাম কি? আম কালার 1" সহজ করার জন্য। ধরেন একজনের নাম হলো গুস্তাভো ফ্রিং, এক্সাম্পল স্বরূপ। লালো সালোমাঙ্কা যেটাই হোক। কারো হিন্টস থাকলে কারো মনে পড়লে একটু জানায়েন যে নামগুলা কিসের। ওকে। এখন যে বিষয়টা হলো ওই নামটাকে সহজ করে পুরো জায়গায় তাকে ডাকা হয় গাস নামে। গুস্তাভোর জায়গায় গাস। বিষয়টা সহজ যেন সবার কাছে যেন মনে থাকে। রাইট? এখন যে বিষয়টা হলো এই কালার গুলোকেও আমরা চাইলে কি করতে পারি? নিজেদের মতো নাম দিতে পারি। কিথে? সেটা হলো আপনাকে এটা যেভাবে করতে হবে সেটা হলো রুট ভ্যারিয়েবল এর মাধ্যমে। এই রুটটা আজকে ১ম আমরা জানতেছি। রুটটা কি কাজে ব্যবহার হয়? এই যে এমন কোনো প্রপার্টি বা এমন কোনো ভ্যালু যেগুলো আমরা মনে রাখতে পারি না। সেই ভ্যালু গুলোকে ছদ্মনাম দিয়ে আমরা চাইলে সেগুলোর ব্যবহার করতে পারি। যেমন চলেন আমি এখন এই কোডটাকে কপি করে রাখলাম। ওকে, এখন আমি এখানে কি করলাম? একটা ছদ্মনাম আমাকে সেট করতে হবে। ধরেন আমি দিলাম কালার 1। এটা হলো ছদ্মনাম। ঠিক আছে? এই যে ছদ্মনামের শুরুতে আরেকটা কাজ করতে হবে যে ডাবল হাইফেন দিতে হবে। তাহলেই গিয়ে ছদ্মনাম তৈরি হবে। ঠিক তেমনিভাবে কালার নাম্বার 2। ওকে। তার মানে আমরা কি করলাম? কালার নাম্বার 1, কালার নাম্বার 2 কালেক্ট করলাম। এখন আমার যেখানে কালার কোড দেওয়ার প্রয়োজন পড়বে আমি কিন্তু আর কি করব না? কালার কোডকে ডাকবো না। আমি কি ডাকবো? এই কালার নেমটাকে ডাকবো। তাহলে কিন্তু আমার সমস্যা আমার কিন্তু কাজটা কি? আদায় হয়ে যাবে। রাইট। ব্রেকিং ব্যাড। ওকে। তো এই হলো মোটামুটি কি? আমাদের কাজ। যে আমরা চাইলে কালারটাকে রিসিভ করতে পারি। এখন ব্যবহার কিভাবে করব? চলেন আমি এখানে গেলাম। বডি। বডিতে গিয়ে আমি চাচ্ছি যে আমার এই যে বডিটা আছে না? ও আমি তো এটা লাইভ করি নাই। চলেন। ওকে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা। আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ড কালার এখন আর সাদা হবে না। ব্যাকগ্রাউন্ড কালার আমার এই যে কালার 1 টা হবে। কি করব আমি? জাস্ট খালি এখানে বিজি কালার ধরায় দেব। এখন আগে তো কালার কোড লিখতাম। এখন আমাকে কালার কোড না দিয়ে কি দিব? এই যে এটা। আবার এটা কিন্তু ওপেন লেখা যাবে না। এটাও একটা ঝামেলা আছে। এটা কিন্তু কি করা যাবে না? ওপেনলি লেখা যাবে না। এখানে রাখতে হবে ভ্যারিয়েবল var। এই যে এখন দিয়ে দিলাম কালার 1। দেখবেন যে পুরো বডিতে আমার ব্যাকগ্রাউন্ড কালার ওই যে এই যে এই ছোটখাটো জিনিসগুলাই আমরা আলাদা করে কাজ করি।
এই জিনিসটার একটা কিন্তু নাম বলা হয় জানেন? কি বলা হয় জানেন? এটাকে বলা হয় বয়লার প্লেট। মানে হলো কাজ শুরু করার আগে আপনার কাঙ্ক্ষিত যত ফাইল আছে সব ফাইল নিজের কালেকশনে নিয়ে রাখা। ঠিক আছে? তো সব কালেকশন শেষ। আমার কি আর কোনো কিছু লাগবে? ইমেজও নেওয়া হয়ে গেছে, সব ডান। এখন আমি চাইলে কাজ শুরু করতে পারবো। আর এখন কাজ শুরু করলেও মাঝখানে কোনো ব্রেকিং নিতে হবে না বা ব্রেক নিতে হবে না যে এখন আমাকে অন্য কিছু কালেক্ট করতে হবে। কোড শুরু, কাজ শুরু। এইটুকু সবাই ক্লিয়ার? এখানে কোয়েশ্চেন থাকার কথাও না। যদি তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে, হ্যান্ড রেইজ করেন। আচ্ছা। এখন আসি এবার আমরা কাজে শুরু। কাজে নেমে পড়ি, তাই না? সর্বপ্রথম কাজ, ওয়েলকাম টু বিটেলস। এই কাজ শুরুর আগে আমি আরেকটা কোট করে দিই। সেটা হলো যে যেহেতু আমরা এখন বুটস্ট্র্যাপ শিখেছি, আমার এই প্রজেক্টের সবচাইতে ফোকাস টার্গেটটা আমি যেটা করব সেটা হলো বুটস্ট্র্যাপকে বেশি ব্যবহার করার চেষ্টা করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের কি করা, হ্যান্ড রিটেন কোডটাকে ইগনোর করে শুধুমাত্র বুটস্ট্র্যাপকে ব্যবহার করে যদ্দূর কি করা যায় এটাকে তৈরি করা যায়। কারণ আমরা কিন্তু নরমাল সিএসএস করতেই পারি, তাই না? আমরা গত ক্লাসে প্রজেক্টও তৈরি করেছি নরমাল সিএসএস দিয়ে। আজকে টার্গেটটা নিচ্ছি যে কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে এই ওয়েবসাইটের ইন্টারফেসটা বিল্ড করা যায় সেটা। ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, রাব্বি ইসলাম। কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। তো এখন চলেন সর্বপ্রথম আমি এখন এই পার্টটা দেখি। এখানে আমার একটা কি আছে? হিরো পার্ট বা ওয়েলকাম পার্ট যেটাকে বলে। সেখানে দেখেন আপনার এখানে কন্টেইনার আছে, তাই না? এই যে দেখেন এইটুকু জায়গার মধ্যে আছে, তার মানে কন্টেইনার আছে। তো আমি এখন কি করব? কন্টেইনারের ভিতরে রেখে কাজগুলো করব। তার মানে আমার একটা প্ল্যানিং হয়ে গেল যে সর্বপ্রথম আমি যে কাজটা এখন এখানে করব, সর্বপ্রথম আমি একটা সেকশন নিব যে ভাই ওয়েলকাম পার্ট। এরপরে ডানে বামে গ্যাপ দেওয়ার জন্য কন্টেইনার। ঠিক আছে? এরপরে ২ জনকে ২ জায়গায় পাঠানোর জন্য কি করব? ওয়েলকাম কনটেন্ট মেইন দিতে পারি। এরপরে ২ জনকে ২ দিকে ট্রান্সফার করে বা ২ দিকে পাঠায় দিতে পারি। অনেকটা এরকম। তো এখন এই কাজটা করার জন্য আমরা এখন সেকশন থেকে কাজ শুরু করে দিতে পারি। হ্যাঁ, রাব্বি স্যারের কি কোনো কোয়েশ্চেন আছে? মাইক্রোফোন অন অফ না অন করা তো। আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন চাইলে। ওকে। তো চলেন আমাদের সেকশনটাকে আগে ফোকাস করি। যেহেতু আমরা এখন একটা ওয়েলকাম পার্ট বানাবো, একটু ডানে বামে বা একটু উপর নিচে একটু গ্যাপ রাখবো। কারণ হলো ওই যে কোড যেন গোছালোভাবে প্রেজেন্ট করা যায়। সবচেয়ে আরো বেস্ট হয় গুড প্র্যাকটিস সেটা হলো কমেন্টিং করে কাজ করা। যে ভাই এখানে আমি ওয়েলকাম পার্টের কাজ করতেছি। এই জায়গাটায় আমার হেডারের কাজ আছে। এটা হলো সবচাইতে বেস্ট। যেমন আমি এখানে লিখলাম যে ওয়েলকাম পার্ট স্টার্ট, এরপর আবার এখানে লিখলাম যে ভাই ওয়েলকাম পার্ট ইন্ট। এতটুকুর মধ্যে আমি এখন ওয়েলকাম পার্টের কাজ করব। এটা গুড প্র্যাকটিস। ঠিক আছে? এবং আপনারা যদি এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করেন, আমি চেষ্টা করি আরকি আমার ক্লায়েন্টদের কাজগুলোর ক্ষেত্রে, এই যে আমি এখন এই ওয়েবসাইটে যদি একটু ভিজিট করি, এটার কোডটা যদি আপনি চেক করেন, এই যে ভিউ পেজ সোর্স, ঠিক আছে? এই যে দেখেন, ক্লিক টপ বাটন স্টার্ট, ক্লিক টপ বাটন ইন্ট, হিরো পার্ট স্টার্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এই যে জুম করে দিলাম। হিরো পার্ট স্টার্ট, যেখানে হিরো পার্টের কাজ শেষ, এই যে হিরো পার্ট ইন্ট, আবার কোড, ড্রাই কোড। ফিচার পার্ট স্টার্ট, আবার যখন ফিচারের কাজ শেষ, এই যে নিচে ফিচার পার্ট ইন্ট। এটা হলো গুড প্র্যাকটিস। ঠিক আছে? আমি সেজন্য এই জিনিসগুলোকে একটু ফোকাস করানোর চেষ্টা করতেছি যে এখন থেকে আমরা এই কাজগুলো ফলো করব। স্টাইলেও দেখেন সেম ডিজাইন, সেম কাজ। এই যে কমন সিএসএস, ক্লিক টপ বাটন স্টার্ট। ঠিক আছে? এরপরে দেখেন হিরো পার্ট স্টার্ট, ক্লিক টপ বাটন ইন্ট। এগুলো কমেন্টিং করে কাজ করা। ওকে? আপনি যত ভালো, ভালো ডিজাইনারদের কোড দেখবেন সবাই এভাবেই কাজ করে, কোড করে কাজ করে।
ওকে। তো এখন চলেন আমি এখন কি করব? সেকশন বানাবো। যেমন আমি এখানে বানালাম যে হেডার ক্লাস হিরো পার্ট। এরপরে নিলাম কন্টেইনার। কারণ আমি তো একটু আগেই দেখলাম যে আমার কন্টেইনার লাগবে। এই যে লিখলাম। তার মানে হিরো পার্ট কন্টেইনার নিলাম। এখন দেখেন আমার এখানে একটা ওয়েলকাম আছে আর ডান পাশে কিছু আইকন আছে। তাহলে কি করতে হবে? আমার একটু চিন্তা করি হলো বুটস্ট্র্যাপ এর কথা। যে ভাই বুটস্ট্র্যাপ এ কি করতাম? সরি নরমাল সিএস এ কি করতাম? আমরা হিরো কনটেন্ট মেইন নামে একটা সেকশন নিতাম। হিরো কনটেন্ট মেইন। ঠিক আছে? এরপরে এর মধ্যে ধরেন নিতাম হলো হিরো কনটেন্ট। এরপরে নিতাম কি? ধরেন একটা ইউআরএল নিতাম কারণ ওগুলো তো আইকন। ইউএল ক্লাস ধরেন হিরো আইকন। এটা আমাদের নরমাল কোড ছিল। এখনো ইন্টারফেসটা এই সেম। ঠিক আছে? কিন্তু কিছু পরিবর্তন আমি করব। কি করব একটু পরে জানাচ্ছি। এখন দেখেন আম হিরো কনের পরে আমি এখন এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। কেন লিখতেছি? কারণটা হলো এই যে ওইখানে ওয়েলকাম টু বিটেলস পার্টটা আছে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে ওয়েলকাম টু বিটেলস। এখন আমি যদি আমার ফাইলটাকে যদি একটু চেক করি, ওয়েলকাম টু বিটেলস চলে আসছে। খুব ভালো আসছে। এখন এখানে একটা সমস্যা এটা বলা যায় না। তারপর আমি যদি একটু ধরিয়ে দেই, আমাদের কন্টেইনার আর ওদের কন্টেইনারে দেখবেন যে অনেক বড় তফাৎ। দেখেন তাদের কন্টেইনারের গ্যাপটা একটু দেখেন। তাদের কন্টেইনারের ডানে বামে গ্যাপ হলো কত? মাত্র তো 40 পিক্সেলের গ্যাপ। আমাদেরটা কত? যদি আমরা একটু চেক আউট করি, প্রায় 128 পিক্সেল গ্যাপ। তার মানে কি একটু বেশ কম না? এখন বেশ কমের পিছনে কারণ আছে। কারণটা একটু বলে দেই। দেখেন আমরা যখন একটা টেমপ্লেট দেখতেছি এখানে কিন্তু একটা রুলার নামে একটা অপশন আছে। কি এটা? রুলার। আপনাদের নাও থাকতে পারে। এটা আনে কিভাবে? কন্ট্রোল আর। কন্ট্রোল আর প্রেস করে কি করতে হয়? এই রুলারটা আনতে হয়। কন্ট্রোল আর প্রেস করে আমাদেরকে এই রুলারটা আনতে হয়। এই যে দেখেন আপনার যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এটা কত পিক্সেলের? এই যে এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে যে এত পিক্সেলের ওয়েবসাইট এটা। এই যে আমি জুম করে দেখাই দেখেন। এই বরাবর যদি আমি এখন একটা দাগ টানি এই যে দেখেন। কত? 1000 তাই না? বরাবর 1000। এই যে এই জায়গাটা একটু ফোকাস করেন। এই যে। তাই না? তো এখন যে বিষয়টা হলো 1000 পিক্সেলেরই যেহেতু কাজটা, তাহলে আমাদের কি মনে আছে? ওই যে 1000 পিক্সেল দ্যাট মিনস আমাদের ওই লার্জ স্ক্রিনের ডিভাইস। তো লার্জ স্ক্রিনের ডিভাইসের জন্য ঠিকই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলোকে অবশ্যই আপ ডাউন করবেন যে ভাই কন্টেইনার কত গ্যাপ হবে, কেমন হবে সেই জিনিসগুলো আমরা ফোকাস করব। তো এখানে যেহেতু কন্টেইনার একটা বড় একটা গ্যাপ আছে, আমি চাচ্ছি কন্টেইনারটা নিজের কন্ট্রোল নেওয়ার জন্য। নিজের কন্ট্রোল বলতে কি নিব? এখন কন্টেইনার গিয়ে আমি এখন লিখব যে ভাই ম্যাক্স উইথ। ওরাও লিখেছিল ম্যাক্স উইথ, আমি দিয়ে দিলাম ম্যাক্স উইথ 90%। যখন লিখে দিলাম দেখবেন যে আমার এটা 90% হয়ে গেছে। আগে 128 পিক্সেল ছিল, এখন দেখেন ৭৮ ৮০ তে হয়ে গেছে। এনাফ আমার কাছে মনে হয় এটাও এনাফ। ঠিক আছে? আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি কি করলাম? এটা তো নিলাম। এখন আমার আইকন গুলো লাগবে, রাইট? তো চলেন এই যে হিরো আইকনে গিয়ে আমি এখানে এলআই নিলাম। এলআই ধরেন কয়টা নিলাম? ইনটু 5। সবগুলোর ভিতর অ্যাঙ্কর লিঙ্ক আসবে। ওকে? আমি এখন এখানে আইকন নিলাম। আই ক্লাস ফা ব্র্যান্ডস ফা ফেসবুক এফ। তো আমার এগুলো এট লিস্ট একটু মুখস্থ আছে। আপনারা একটু চেক করে নিবেন। ইয়া ফন্ট অপশন থেকে ঘুরে, ঘুরে দেখবেন। কি, কি আছে? কি, কি আইকন আছে এটা একটু দেখে আসি আমরা। আচ্ছা এগুলো তো দরকার নাই। অতিরিক্ত ফাংশন কেটে দেই। Facebook, Twitter, LinkedIn, Pinterest, Behance।
এই যে চলে আসছে। হ্যাঁ, আমার মতো আসে নাই তো কোনো সমস্যা না, আমি এগুলো সলভ করব। এখন অল ওকে, রাইট? আমার স্ট্রাকচার ডান। এখন আমরা জানি যে যদি আমাদেরকে এরকম স্ট্রাকচার বানাইতে হবে ফ্লেক্স বক্সের সহায়তা নিতে হইতো। কাকে? হিরোকন মেইনকে। মজার বিষয়টা হলো এখন আলাদা করে ফ্লেক্স বক্স লেখার দরকার না। হিরোকন মেইনে গিয়ে যদি আপনি এই যে ডি হাইপেন ফ্লেক্স লেখেন, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। দেখবেন যে আপনার কনটেন্ট গুলো সাথে সাথে ডানে বামে চলে আসছে, মানে পাশাপাশি। দুইজনকে দুই সেটে পাঠাবেন, তখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন লিখতাম না আমরা, সেটাকে বুটস্ট্র্যাপে লিখতে হয় জাস্টিফাই হাইপেন কন্টেন্ট হাইপেন বিটুইন। লিখলাম, এই যে দেখেন দুইজনকে দুই দিকে ট্রান্সফার করে দিছে। এখন আবার দেখেন এই যে ইউএল গুলোকে ফ্লেক্স বক্সের আওতা আনা লাগতো না, এই যে সেম কথা, ডি হাইপেন ফ্লেক্স। এখন দেখেন গ্যাপ তো লাগবে নাকি? এখন গ্যাপ কিভাবে দেব? গ্যাপের জন্য কোড আছে। এই গ্যাপ লিখবেন, এখানে একটা নাম্বার দিবেন ১ থেকে ৫ এর মধ্যে। ১ হলো সর্বকম, ঠিক আছে? এগুলো একটা মেজারমেন্ট আছে ১, ২, ৩, ৪, ৫। তো ৪ নাম্বারটা হলো ২৪ পিক্সেলের গ্যাপ। যদি আপনি ৪ লেখেন তার মানে ওরা মাঝখা বরাবর একজন থেকে আরেকজনের মধ্যে ২৪ পিক্সেলের গ্যাপও রাখবে। এই যে দেখেন আমার স্ট্রাকচার কিন্তু প্রায় গুছিয়ে আসছে। যে ওই কাজগুলো আমাকে ইয়াতে করতে হতো সেই কাজগুলো আমি এখন এই যে আমাদের এখানেই রাখতে পারতেছি। কিভাবে হচ্ছে? ডিফ্লেক্স নামে অলরেডি একটা ক্লাস নেম বুটস্ট্র্যাপ ফাইলে লেখা আছে, যেখানে এটার ডেফিনেশন স্বরূপ কি দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স। এইভাবেই কাজটা হচ্ছে, ঠিক আছে? এখন আসি আমাদের ওই যে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ইউএল এর ওই যে লিস্ট স্টাইলটা থেকে যাচ্ছে। ইউএল এ গেলাম, লিস্ট স্টাইল নান করে দিলাম। এরপরে অতিরিক্ত মার্জিন প্যাডিং থাকলে সেটাকে 0 করে দিলাম। ওই ইউনিভার্সাল আমরা এই কাজটা করি নাই, করে আসি। এটা ভালো। মার্জিন প্যাডিং 0 করে দেওয়া। ঠিক আছে? এই যে মার্জিন প্যাডিং সব জায়গাতেই 0 করে দেওয়া। দিলাম, এই যে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, রাইট? এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য তো কোনো বুটস্ট্র্যাপ কোড নাই। তখন আপনাকে সিএসএস আসতে হবে অবশ্যই। এই যে হিরো পার্ট কি লিখলাম? বিজি। কিভাবে লিখবো মনে আছে? আমরা কি এখন কালার কোড মুখস্থ করব? না। ডিরেক্টলি কালার নাম ভ্যারিয়েবলকে ডাকবো। এগুলোকে ভ্যারিয়েবল বলা হয় আরকি। আপনাদের কারো সহজ করে বললাম, এগুলোকে কি বলা হয়? ভ্যারিয়েবল। এই যে কালার 1 দিয়ে দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কালার পড়ে গেছে। দেখেছেন? এরপরে এই যে এই লেখাগুলো সাদা করা যায় কিনা এটার জন্যও কিন্তু কোড আছে। যে ভাই লেখা সাদা লাগবে। এই যে আমি ধরেন এই যে এই লেখাটা সাদা লাগবে। কি করব? এখানে গেলাম, টেক্সট হাইপেন হোয়াইট লিখে দিলাম। দেখেন এখানে লেখাটা সাদা প্রেজেন্ট হচ্ছে। সেম টু সেম এখানেও। লেখাগুলো CSS এ গিয়ে করলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি তো সেজন্যই বললাম কোনো সমস্যা আমাদের নাই। বিষয়টা হলো আজকে ফোকাসটা বুটস্ট্র্যাপকে। যে ভাই যদ্দূর পারা যায় বুটস্ট্র্যাপকে ব্যবহার করেই কাজটা আদায় করে নেওয়া। কারণ আমার টার্গেট হলো বুটস্ট্র্যাপের নতুন নতুন ক্লাস নেম শেখা। মূল রিজনটাই হলো এটা আরকি। ওকে? এখন এই যে এই সিম্বলগুলো ঠিক করতে হবে। এই সিম্বলগুলো ঠিক করতে পারেন। এই যে অ্যাঙ্কর লিঙ্কে গিয়ে প্রতিজনের ক্ষেত্রে ক্লাস নেম বলতে পারেন। এখন একসাথে যদি ৬-৭ টা ভেরিয়েন্ট হয় তাহলে আবার একটু মুশকিল পড়ে যায় না? এটার জন্য সিএসএস চাইলে ব্যবহার করতে পারেন। যে ভাই আমি অ্যাঙ্কর লিঙ্কে এই প্রতিজনকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডাকবো। তার থেকে ভালো আমি হিরো আইকনের মধ্যে এলআই অ্যাঙ্কর ডেকেই তো কাজ করতে পারি। তাহলে আপনার জন্য ওটা সহজ। তাই না? সবগুলোই যে সহজ করে দেবে আমাদের বুটস্ট্র্যাপ তাও কিন্তু না। এই যে এখানে গিয়ে আপনি এখন কালার সাদা করে দেন। এই যে। এখন একটা সমস্যা আছে দেখেন। উপরে গ্যাপ কম, নিচে গ্যাপ বেশি। তার মানে এমন কেউ আছে যে কিনা নিচে গ্যাপ দিতেছে। মানে নিচে কোথাও প্যাডিং দিচ্ছে। কে সে জন? এটা জানার জন্য আমরা চেক করব। যেভাবে আমরা বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করতাম। গেলাম, এখানে এটাকে ক্লিক করলাম। এই যে। এই যে প্যারাগ্রাফ দেখেন প্যারাগ্রাফ। এই যে আমি যখন প্যারাগ্রাফে মাউস রাখলাম সে এখানে বলতেছে সে নিচে মার্জিন বটম ১৬ পিক্সেল দিয়ে রাখছে। এই যে। জাস্ট খালি আমি মাউস রাখলেই দেখায়। তা আপনারা এটার ব্যবহার করতে পারেন। যে ভাই
প্যারাগ্রাফ কেন রাখতেছে এত কিছু বলার পরেও? তো সবসময় এটা অনেক সময় ইম্পর্টেন্ট দিয়ে রাখে আরকি। তো আমি প্যারাগ্রাফে গিয়ে মার্জিন 0 করে দিলাম। সাথে প্যাডিং 0 ও লিখে দেন। এই যে এখন কোনো অতিরিক্ত গ্যাপ নেই। এখন আমার তো গ্যাপ লাগবে। ওদের গ্যাপ লাগবে না বা ওদের গ্যাপ আমি ক্যানসেল করলাম। আমার তো গ্যাপ দিতে হবে। তো আমার গ্যাপ দিতে হলে আমি কি করতাম? হিরোকন মেনে গিয়ে প্যাডিং টপ, প্যাডিং বটম দিতাম। বাট এখন আর এত কিছুর দরকার নাই। আপনি পিটি লেখেন, পিটি মানেই প্যাডিং টপ। ঠিক আছে? এটা কিন্তু আমি বানাচ্ছি না। আমি একটু ভালোভাবে বলে দেই। এই ক্লাস নেম গুলো কিন্তু আমি বানাচ্ছি না। এগুলো কিন্তু বুটস্ট্র্যাপ দিয়েছে। আমি ব্যবহার করে আমি এগুলোর ফল পেয়েছি। তাই আমি আপনাদেরকে কি করতেছি? রেফারেড করতেছি। এই পিটির মধ্যেও কি আছে? ১ থেকে ৫ এর একটা অ্যামাউন্ট আছে। যেমনটা গ্যাপের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম ৪, পিটির ক্ষেত্রেও আছে। ১, ২, ৩, ৪, ৫ এবং এটার মানও আছে। চলেন মানটা কি হয় আমি এটা একটু নির্ধারণ করে দেই। আজকের ক্লাসটা একটু লেকচার বেশি হয়ে যাচ্ছে বাট বিষয়গুলো ক্লিয়ার হওয়া আবশ্যক। হ্যাঁ? যেমন আমি এখানে লিখলাম, যদি কেউ 1 লিখে, এটা বুটস্ট্র্যাপ এর ভাষায় 1 মানে হলো কি ৪ পিক্সেল। যদি কেউ ২ লেখে, আচ্ছা আমি আগে এটা লিখি। ৩, ৪, ৫, ৩, ৪, ৫। ২ লিখলে ৮ পিক্সেল, ৩ লিখলে ১৬ পিক্সেল, ৪ লিখলে ৩২ পিক্সেল এবং ৫ লিখলে ৪৮ পিক্সেল। যখন আপনি এই যে এই অ্যামাউন্ট গুলো ব্যবহার করবেন, প্যাডিং টপে 1, 2, 3, 4, 5 তখন এই যে এই পরিমাণ অ্যামাউন্ট সেখানে পড়বে। এখন এর বাহিরের অ্যামাউন্ট যদি আপনার লাগে তখন আপনি কি করবেন? অবশ্যই বাহিরের অ্যামাউন্ট লাগলে তখন আপনি নিজে কাস্টম করে নিবেন। বুটিসে আপনার জন্য কিছু চয়েস দিয়েছে। বুঝতে পেরেছেন? তো চলেন আমরা এখন এখানে কাজ করি। আমার প্যাডিং লাগবে পিটি। কত দিব? ধরেন 2 বা 3 দিয়ে দিলাম। তো 3 মানে কত? 16 পিক্সেলের গ্যাপ। কারণ আমরা এখানে বলে দিয়েছি যে 3 is equal to 16 পিক্সেল এবং আপনি মেপে দেখেন। ওকে। আচ্ছা স্যার, স্যারের কথা যেটা গুড। আপনার কথাও পয়েন্ট আছে বাট আমিও তো শিখছি, তাই না স্যার? এরকম কি হইছে আমি মায়ের পেট থেকে শিখে আসছি? এরকম তো হয় না। আমারও তো শিখতে হইছে। তো এগুলো মনে মুখস্থ হয়ে যাবে। প্র্যাকটিসিং করতে করতেই হবে। সমস্যা নাই, হ্যাঁ? আর বুটস্ট্র্যাপ ক্লাসগুলো না আহামরি জটিলও না যে আপনার মনে রাখতে কষ্ট হবে। এটা আবার আরেকটা পয়েন্ট। দেখেন তারা ইউজই করেছে ঠিক তেমনই ভাবে। দেখেন ডিসপ্লে ফ্লেক্সকে মেজর করা হচ্ছে ডিফ্লেক্স লেখার মাধ্যমে। এরকম না যে ডিসপ্লে ফ্লেক্সের জন্য আপনাকে লিখতে হবে হাঙ্কু-পাঙ্কু। তাই না? ঐরকম মিনিংফুল একটা দেওয়া হইছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদেরকে আরো ইজি করে দেবে, হ্যাঁ? এই জিনিসগুলোকে মানে করতে, কনজিউম করতে। ওকে, তো আমি এখন এখানে PT3 দিলাম যার ফলে PT3 ইজ ইকুয়াল টু আপনি যদি দেখেন এই যে 16 পিক্সেল পরিমাণ জায়গা। PT3 ইজ ইকুয়াল টু কত? 16 পিক্সেল। তার মানে আমি যখন PT3 দিলাম উপরে 16 পিক্সেলের গ্যাপ হয়ে গেল। আমার কাছে এটা একটু বেশি মনে হচ্ছে। তাহলে PT2 তাহলে 8 পিক্সেলের গ্যাপ। এই যে 8 পিক্সেলের গ্যাপ ফেয়ার। ঠিক তেমনিভাবে বটমেও তো আমার লাগবে। তাহলে কি লিখবো? PB2 প্যাডিং বটম। এই যে দেখেন। এখন আমার এটার একুরেসিটা প্রায় মিলে গেছে। এটার সাথে ম্যাচ করেন, রিচেক করেন। এখন পিটি, পিবি ২ বার ৩ বার লেখা থেকে এটাকে শর্ট করা যায়। যেমন আপনি পিটি, পিবি না লিখে এখানে লিখে দেন পিওয়াই। দেখেন যেহেতু টপ বটমে লাগতেছে তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর লাগতেছে না? পিওয়াই মানেই হলো কি পিটি, পিবি। প্যাডিং টপ, প্যাডিং বটম। তার মানে আপনি এক ক্লাস দিয়েই ২ জায়গাকে রিকভার করতেছেন। ওকে? ওকে। এটার কাজ কিন্তু প্রায় শেষ। একটা ডিফারেন্স আছে। যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনারা এই যে এখানে ৫ টা আইকন থেকে একটা আইকন কি? একটু অন্য কালার, ডিফারেন্ট কালার। এটার মানেটা কি? যদি আপনি এরকম ৩ থেকে ৪ বাটনের মধ্যে একজনের কালার এরকম ডিফারেন্ট পান, দ্যাট মিনস এটা কি হবে? রেসপন্স সরি মানে হোভার ইফেক্ট হবে এটা। এটা কি হবে? হোভার ইফেক্ট। এই যে এটা। তার মানে সে এটাকে বুঝাতে চাচ্ছে যে এইগুলোকেও যদি কি করা হয় মাউস নিয়ে যাওয়া হয় এদেরকে আমরা হোভার ইফেক্ট দেব। তাহলে চলেন আমি একটু কালারটা করে আসি। এই যে এ হলো আমাদের কালার।
353535। তাহলে আমি এখন কি বলবো? স্ক্রিন কি ফ্রিজে আছে নাকি? না, আমার স্কিন কি ফ্রিজ নাকি? হ্যাঁ ভাইয়া ফ্রিজে এসি এখন ঠিক চালু। আছে। এই মোবাইল কানেকশনের নামলেই ঝামেলা। লেটেন্সি হাই থাকে তার কারণে। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার রিওপেন করতেছি, হ্যাঁ? এই যে লেটেন্সি অনেক বেশি। 214, 193। এটা 40-50 30 থেকে 40 মধ্যে থাকলে আপনারা মানে ওই এটাকে ল্যাগিং বলে আরকি। পিং বলে না? ওই পিং। এটা যত বেশি আসবে তত আপনাদের ইয়া হবে। হ্যাঁ, এটা তো 200-300 তে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু স্লো আগাই। যেহেতু আজকে ক্লাসটা অনেক ডিয়া হয়ে গেছে, তারপর একটু স্লোলি আগাই। ওকে, আমি এখানে PY2 দিলাম। PY2 দেওয়ার দ্বারা কি হইলো? আমাকে এই ওয়েবসাইটে এই যে আমি উপরে নিচে গ্যাপ দিয়েছি। এখন আমি এখানে একটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, যেটা হলো এই যে ভাইয়া আগে ডিসপ্লে শুধু ফ্লেক্স কি হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। এখন বলেন তো। বুঝানো শেষ হওয়ার পর ফ্রিজ ছাড়ে। স্পিড ভালো পায়, কিন্তু সমস্যা ওই যে ইয়াটা, পিং সমস্যা, পিং বেশি। আচ্ছা দাঁড়ান তো, এটা কি কোনো ইয়া করা যায়? হাউ টু রিডিউস লেটেন্সি অন পিসি? স্যার এটা সার্ভিস প্রোভাইডার ওরা পারবে স্যার, আমরা পারবো না স্যার এটা। এই যে আইএসপি প্রোভাইডারের কথাই বেশি বলতেছে। না, প্রবলেমটা হলো আমি তো আবার এখন মোবাইল ডাটা দিয়ে আছি। ওই ব্রডব্যান্ড ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। নেটের কি নেট চলে গেছে নাকি আল্লাহ জানে, চেক করতে হবে। আচ্ছা, আমি একটু স্লোলি আগাই, তারপরে যদি সমস্যা হয় বলিয়েন, এখন কিছু করার নাই, আমাদেরকে সার্ভাইভ করতে হবে। আমি একটু কাজ করি, হ্যাঁ? যেমন এই যে এখানে আপনারা যদি আইকনগুলোতে একটু খেয়াল করেন, এই যে লিঙ্কডইন আইকনটা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। কেন? এটা হলো হোভার ইফেক্ট, এটা মিন করতেছে। ঠিক তেমনই ভাবে আমি আরেকটু যদি এই যে মেনু বারটা দেখাই, মেনু বারের মধ্যে হোমের কালারটা একটু ডিফারেন্ট। কেন? ওই যে হোভার ইফেক্ট। ঠিক আছে? তো এই হোভার ইফেক্ট গুলোকে আমাকে এখন কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো চলেন আমি এখন বলি দেই। যেমন এই যে স্টাইলর সিরিজে আসলাম, এরপরে আমি ওই যে অলরেডি হিরো আইকনের এলআই এ কে নির্ধারণ করে কাজ করেছিলাম, সেটাকে আমি এখন ডেকে বললাম যে ভাই ডুপ্লিকেট করে তোমাকে আমি হোবার করতেছি। কি করতেছি? হোবার। হোবার করলে তোমার ওই যে কালারটা যেটা সাদা ছিল, সেই কালারটা এখন তুমি ওই 353535 এ কনভার্ট করে দেবা। সেভ করলাম, এবং যদি গিয়ে দেখে আসি আমার রেজাল্টে, এই যে আমি এখন হোবার করলে আমার লিঙ্কডইন গুলোকেও ঠিক তেমনই ভাবে তারা কি করতেছে? হোবার ইফেক্ট দিয়ে আমাকে সমাধান করে দিচ্ছে। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে যত ডিফারেন্স দেখতে পাইবো, দ্যাট মিন্স চারজনের মধ্যে একজন ডিফারেন্ট। এটা হোভার ইফেক্ট। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আসেন দেখেন যে ঘুরে ফিরে মোটামুটি আমাদের কিন্তু ওয়েলকাম পার্টটা শেষ। এখন আপনি যদি ইয়াতে আসেন যে ভাই একটু আমি যদি কম্পেয়ার করি যে ভাই নিজের হ্যান্ড কোড লিখলে কতটুকু হইতো, আর এখন বুটস্ট্র্যাপ ব্যবহার করায় আমার কতটুকু হচ্ছে, গিয়ে দেখেন এই যে হিরো পার্টের জন্য মাত্র
3 থেকে 6 লাইন লিখছি, আমার পুরো একটা সেকশনের কাজ হয়ে গেছে। এভাবেই আমরা কাজটাকে সম্পন্ন করতে পারবো। এখন আসি আমাদের এই যে বিটেলস মেনু বার। মেনু বার তো খুবই সহজ। কেন সহজ? মানে সহজ বলতেছি, রিজনটা হইলো আমরা বুটস্ট্র্যাপের মেনু বারটা ব্যবহার করব এখন। গেলাম হলো গেট বুটস্ট্র্যাপ, ডক্সে চলে গেলাম। হ্যাঁ, স্ক্রিন কি এখন ঠিক আছে তো, নাকি না আবার ফ্রিজ হচ্ছে? আচ্ছা, এই যে এখন এই যে একটু নিচে যদি আসি, এই যে কম্পোনেন্টস থেকে ন্যাপবার। এখন এখান থেকে এই যে নিচে গিয়ে এই যে ন্যাপবার কন্টেন্ট কপি করলাম। কপি করে আমি এখন কোথায়, আমার হিরো পার্ট যেখানে শেষ, সেই পার্টটাকে শেষ করে আমি এখানে দিয়ে আসলাম। আবার এখানে বললাম ওই যে আমরা যেটা করি, ন্যাপবার স্টার্ট, ন্যাপবার ইন্ট। কি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? আচ্ছা, ইরফান মাহমুদের কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ইরফান মাহমুদ। স্যার একটু এই জায়গাটা আবার দেখালে ভালো হতো, এই যে পুরো ফ্রিজ হয়ে গেছিল তো খেয়াল করতে পারি। আচ্ছা, আমরা মেনু বার বানাচ্ছি। এই যে এই মেনু বারটা কোথায়, এই যে। তো মেনু বার আমরা যেহেতু আগে নিজের হাতে বানিয়েছি, আজকে চাচ্ছি যে বুটস্ট্র্যাপটার বানাবো। যে বুটস্ট্র্যাপটা মেনু বার আছে সেটাকে নিয়ে বানাবো। কারণ আমরা এখন চাইলে বুটস্ট্র্যাপ মেনুকে নিজের মতো অপটিমাইজ করতেই পারি, আমরা করেছিও গত ক্লাসে। সেজন্য আমি এটাকে কপি করলাম। কপি করে আমি এই যে ন্যাপ বারের জন্য আলাদা কোড রেখে সেটাকে এখানে ইউজ করলাম। আর এখন এই যে যেগুলো যেগুলো আগে করেছি, যেমন কন্টেনার ফ্লুইডটা আমার লাগবে না, বা দেখি একবার রেজাল্টটা চেক করে দেখি দেখতে কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে। এখন আমার এই কাজগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন কন্টেনার ফ্লুইডের জায়গায় চলে আসবে কন্টেইনার। বিজি ব্যাকগ্রাউন্ডের জন্য টার্টিয়ারি ব্যাকগ্রাউন্ডটা ডিলেট। এই যে দেখেন। এরপরে সার্চ বারের দরকার নাই, লেখাগুলোকে আমার মেনু অপশনগুলোকে রাইট সাইডে। তো সার্চ বারটা কোথায় আছে? এই যে ইউএল এর সংলগ্নেই থাকে, এই যে ফর্ম। ঠিক আছে। এরপরে এই যে ইউএল এর যে আইটেমগুলো আছে সেগুলোকে রাইট সাইডে নেওয়ার জন্য এই যে এমএস। এগুলো কিন্তু আমি ব্রিফ করতেছি না, কারণটা হলো গত ক্লাসে এটা নিয়েই বড় লেকচার, মানে এই শুধুমাত্র এই পার্টটা নিয়েই বড় লেকচার ছিল। আমি সেজন্য এটা কিন্তু আবার কি করতেছি না, আলোচনা মানে আবার পুনরালোচনা করতেছি না। হ্যাঁ, বিজি প্রাইমারি বুটস্ট্র্যাপ কোড দিয়ে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। যেমন আমি যদি এখন এখানে বিজি প্রাইমারি দিই, এই যে একবারে ন্যাপবারকে, দেখবেন যে প্রাইমারি যে কোডটা আছে কালার কোড সেটা পড়ে যাবে। এই যে ওকে, আমার লাগবে না তো আমরা কেটে পড়ে দিলাম। এখন এই যে লোগোর জায়গায় ন্যাপবার নয় লোগো আসবে। ইমেজ সোর্স, অ্যাসেটস, ইমেজ। এই যে লোগো ব্ল্যাকই লাগবে মনে হয় আমাদের। লোগো চলে আসছে। এই যে এখন অপশনগুলো তো তাদের মতো করে দিয়েছে, এখন আমরা আমাদের মতো অপটিমাইজ করতে হবে। যেমন হোমের পরে কি আছে? অ্যাবাউট আস, গ্যালারি, টেস্টিমোনিয়াল, ব্লগস, কন্ট্যাক্ট। আমি এগুলোকে জেনারেট করে আসি। হ্যাঁ, যেগুলো অতিরিক্ত এগুলো দরকার নাই। ভাইয়া আবার ফ্রিজ হয়ে আছে। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আর আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, আজকে মেনু বারটাই করে। আজকে টার্গেট ছিল অ্যাবাউট পার্ট পর্যন্ত যাব, কিন্তু এখন নেটওয়ার্ক ল্যাকিংস এর কারণে এখন কিছু করা যাচ্ছে না। তো মেনু বারটাই বানাচ্ছিলাম। আমরা এই যে মেনু বারের কোডটা দিয়েছিলাম, এই যে হোম, অ্যাবাউট আস, এরপরে কি কি ছিল? হোম, অ্যাবাউট আস, গ্যালারি, এই যে এখানে লেখা আছে গ্যালারি, টেস্টিমোনিয়াল, ব্লগস, কন্ট্যাক্ট।
ব্লগ কন্ট্যাক্ট, এই যে মেনু বার রেডি অলরেডি। হ্যাঁ, লেখাগুলো ওই যে অ্যাঙ্কর লিঙ্ক দেওয়াতে এখানে পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা চেক করতে পারবো। এই যে অ্যাঙ্কর লিঙ্কের এই ন্যাব লিঙ্কটাকে ধরে ফন্ট ফ্যামিলি আমরা চেক করে নিব। এই যে এখন ন্যাববারের জন্য ন্যাব লিঙ্কে ডাকলাম। এখন ফন্ট ফ্যামিলি, এই যে এটা কি মনে, এটাও তো মনে রাখা মুশকিল তাই না? অসওয়াল্ড, ওপেন সেন্স, এটাকে আপনারা চাইলে এই যে এইভাবে নোট করতে পারেন। যেমন আমি বললাম যে যদি কেউ এইভাবে সেন্স লেখে তাহলে কোনটা আসবে? এই ওপেন সেন্স ইয়াটা হবে। এই যে এরকম ভাবে আমরা যদি অসওয়াল্ড লিখি, এই যে তখন কি হবে? অসওয়াল্ড হবে। সে অনুযায়ী এই যে ফন্ট ফ্যামিলি, এখন কি লিখলাম? ভ্যারিয়েবলকে ডাকলাম, সেন্স লাগবে। সেভ করলাম, গিয়ে চেক করে আসেন, সেন্সের ফন্ট ফ্যামিলি চলে আসছে। এখন আসেন এই যে হোভার ইফেক্ট, তাই না? কি করব? এই যে ন্যাভ লিঙ্কে যেহেতু ডেকে এনেছি, তাকে বললাম যে ভাই তোমাকে যদি হোভার করা হয় তাহলে কি হবে? তোমার কালারটা ওই যে ভ্যারিয়েবল কালার চলে আসবে, যেটা হলো আমাদের ফার্স্ট কালার। এই যে কালার কিন্তু চলে আসছে, দেখেছেন? আমাদের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গোছানোভাবে হচ্ছে। এখন হোম বাটনটা আবার একটু কাজ করতেছে না কেন? হোম বাটনে কাজ না করার রিজনটা হলো হোমের ভিতরে তারা একটা অতিরিক্ত ক্লাস নেম ব্যবহার করেছে, যেটার নাম হলো অ্যাক্টিভ। এই যে যার কারণে আমাদের এই যে ন্যাব লিঙ্কের কালার কোডটা সে পাচ্ছে না। অ্যাক্টিভটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম বা ডিলিট করে দিলাম। এখন দেখবেন যে অ্যাজ ইউজুয়াল আমরা এই যে সবগুলোতে এখন কালার কোড পাচ্ছি। দেখেছেন কত সুন্দর আমরা এখন ইফেক্ট করতে ভাই এই পারছি। জিনিসটা বুঝলাম না, অ্যাক্টিভটা কি করলেন? অ্যাক্টিভটা মূলত কি হয় জানেন? অ্যাক্টিভের জন্য একটা মিনিং থাকে। দেখেন, আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, ধরে নিলাম আমার এই ওয়েবসাইটে এখন আমি এই যে কোন কন্টেন্টটা পড়তেছি, ধরেন আমি এখন এই যে ব্র্যান্ড কন্টেন্টটা পড়তেছি। এখন এটার মধ্যে দেখেন এই যে তারা কিন্তু ডান পাশে একটা ইয়া দিয়েছে, সূচিপত্র দিয়েছে। আপনি স্ক্রল করা অবস্থায় যখন যে কন্টেন্টে থাকবেন তখন সেই কন্টেন্টকে সে ফোকাস করবে। যেমন এখানে টেক্সটকে ফোকাস করছে, রাইট? আবার একটু নিচে আসি, এই যে দেখেন ইমেজ ট্রান্সফার হয়ে গেছে। আর একটু নিচে আসি, ইমেজ এন্ড টেক্সট ট্রান্সফার হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাক্টিভ। মানে হলো আমি এখন কোন কন্টেন্টটা পড়তেছি এটার জন্য। এখন আমার যেহেতু কাজ এখন নতুন, আমরা এখনো কোনো সেকশন এখনো বানাই নাই, সেজন্য আমরা এখন এরকম ভাবে অ্যাক্টিভ জেনারেট করে রেখেছি। এটাই। এখন সেজন্য অ্যাক্টিভটা আমার এখন অপ্রয়োজনীয়, আমি রিমুভ করে দিছি। ঠিক আছে? আচ্ছা, তো আজকে ইন্টারনেট সমস্যার জন্য আর সামনে আগাতে পারলাম না। এখন মনে হচ্ছে না যে নতুন সেকশন ধরলে বুঝতেও পারবেন। এতটুকুই রাখছি, হ্যাঁ? তো আপনারাও এই কাজগুলোকে আমি যেভাবে করেছি, অনেকেই তো কাজ শুরু করে দিয়েছেন, তাই না? নিজের ইয়াতে বলে। এখন দেখবেন যে কাজটা সহজ হয়ে যাচ্ছে। আপনি করেছেন হয়তোবা একটু জটিলতার সাথে, বাট বুটস্ট্র্যাপের ব্যবহার করে দেখবেন যে আপনার কাজটা আরো ইজি হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা সবাই এই কাজটাকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাপস স্যার বলেন। সাত সম্পর্কে যদি একটু বলতেন। কি সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, এস ডাবল এস, এই যে বুটস্ট্র্যাপ কোডের ভিতরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউটিলিটির ক্ষেত্রে এখানে দেখলাম এই যে এটা হচ্ছে এই যে ইউটিলিটি যখন আমরা ব্যবহার করছি তখন সাতটা কি আসলে আমাদের মেইন ফাইলে ইনস্টল করতে হয়? আচ্ছা, সাস এটা হলো একটা শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম হলো সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিটস। এই যে এটা। এটা কি করে আমি একটু যদি বলে দেই, আমরা যে সিএসএস করতেছি না, সিএসএস করতে গেলে আমার যত ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় সেটাকে আরো সুন্দরভাবে কি সমস্যাগুলোকে সমাধান করে দেয়। ঠিক আছে? এছাড়াও সাসের বড়সড় একটা ইয়ে আছে। তবে এখন এই মুহূর্তে আপনারা আপাতত সাস ব্যবহার না করাটাই রেকমেন্ডেড। কারণ এখন বুটস্ট্র্যাপ শিখতেছেন, সাথে সাসও শিখতে গেলে আপনারা এখন গোলমাল করে ফেলবেন। এখন নট রেকমেন্ডেড, বাট ভবিষ্যতে চাইলে শিখতে পারেন। তবে এবার আমি যদি একটা তবেও লাগাই, বর্তমানে টেল উইন্ড সিএসএস বা এরকম ফ্রেমওয়ার্ক আসার ফলে
SaaS এর মার্কেটটা একটু ডাউন। হ্যাঁ, একেবারে যে চলে গেছে তাও কিন্তু না। SaaS আছে বাট মার্কেটটা একটু কম। কারণ SaaS এর সমস্ত কাজ এখন যেহেতু CSS ভিত্তিক, Tailwind, Bootstrap এর মতো এনভায়রনমেন্ট গুলোকে সেগুলো সহজ করে দিয়েছে। মানে আমি যদি বলি ইটস অল অ্যাবাউট মানে প্রবলেম সলিউশন। যে আপনি একটা কাজ করতে গেলে আপনাকে 10 লাইন লিখতে হচ্ছে, সেটাকে যদি আপনি একটু 2 লাইনে লিখতে পারেন, তাই না? আপনার জন্য কাজ সহজ হয়ে গেল। সবাই এই কাজের পিছনেই কাজ করতেছে। এখন যদি বুটস্ট্র্যাপ এর সাথে সাস এর কম্প্যারিজন করে কাজ করতে চান, তখন ওই সাস ফাইলটাই নিতে হবে। এখন আপনি সাস ইউজ করতেছেন, যেমন আমি যদি এখন bootstrap.min.css নেই, সাস কিন্তু ওটা বুঝে না। সাস কি নর্মাল সিএসএস ফাইল বুঝে না। সেজন্য তখন কি করতে হবে, বুটস্ট্র্যাপের তৈরিকৃত সাস ফাইলটাকে নিয়েই কাজ করতে হবে। সেজন্যই তারা সাস ফাইল, ইভেন রিঅ্যাক্ট ফাইল, অনেকগুলো ফাইল তারা প্রোভাইড করে। যেহেতু আমরা নর্মাল সিএসএস ইউজ করবো, সেটা আমাদের নর্মাল সিএসএস জন্য নর্মাল সিএসএস। আশা করি এখন সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেন, আমি ততক্ষণ অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বুটস্ট্র্যাপের যে ইয়েটা আছে এক্সাম্পল, ওটার একটা যদি ডাউনলোড করে দেখায় দিতেন যে কিভাবে ওটা কাজ করে, তাহলে সহজ হতো আর কি। এখন এক্সাম্পলটা দেখবেন, আমার মনে হয় না দেখাটাই রেকমেন্ডেড। তারপরে বলছেন দেখায় দিই। এই যে ডাউনলোড করবেন, রেকমেন্ডেড না। হ্যাঁ, এখন কিন্তু বুটস্ট্র্যাপকে শিখতেছেন, এক্সাম্পলের পিছনে এখন পড়লেই ঝামেলায় পড়বেন। এই যে এক্সাম্পলস, এটাকে এখন কি করবেন, এক্সট্রাক্ট হিয়ার করেন। এই যে এক্সাম্পলস, এখন এক্সাম্পলস এর এখানে কি আছে, এই যে এখানে হেডার পার্ট আছে, হিরোজ পার্ট আছে না, এখানে সেগুলোর সেকশন অলরেডি তৈরি করা আছে। এই যে ধরেন আমি হেডার্সটাকে নিলাম, এই যে হেডার্স পার্ট। এখন এখান থেকে index.html এ গিয়ে আপনার কাজটা কি জানেন, শুধুমাত্র HTML কোডটাকেই কপি করা। যেমন আমি এখন index.html কে গেলাম, ডাবল ক্লিক করলাম, এই যে তারা হেডার তৈরি করে রাখছে। এখন আপনার এই যে কোনটা পছন্দ হয়েছে, যেমন এই যে 3 নাম্বারটা পছন্দ, এখন আপনি এই কোডটাকে 3 নাম্বার ফাইলে ওপেন করেন, সরি এই কোডটাকে আগে এডিটর ওপেন করেন। অলরেডি বুটস্ট্র্যাপ তো আপনার ইনস্টলড, ঠিক আছে? এখন আপনার এখানে এই যে তারা একটু নিচে গেলেই তারা কিন্তু বলে দিবে এসবিজি দরকার নাই, এই যে ড্রপ ডাউন পজিশন ফিক্স, কোনটা লাগবে আপনার, এটাকে একটু চেক করতে হবে। যেমন আপনি এখান থেকে চেক করেন, যেহেতু আমরা এখন এই যে ইন্সপেক্টর জানি 3 নাম্বার সেকশনটা কোনটাতে আছে। এই যে আমি এটাকে অ্যাক্টিভেট করে এই যে এখানে গিয়ে এই যে এই কোডটা, এখন এটা কত নাম্বার লাইনের কোড, লাইনটা যদিও দেখায় না, এটা একটু ঝামেলা। দেখেন এখান থেকে কয় লাইন নিচে আসছে, এই যে মেনের পরে H1, 1 2 3 4 5 নাম্বার। তাহলে চলেন, এই যে বডির পরে এই যে মেইন, এই যে 1 2 3 4 এই যে 5, এই যে এটা আমাদের কোড। এখন আমাদের কাজকে এই কোডটাকে কপি করে এখন আপনি আপনার মতো ইউজ করেন। ম্যাচ করে দেখেন এটা শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, কপি করলাম। এখন আপনি আপনার HTML এ ইউজ করেন, যেমন আমি নেপবার হিসাবেই দিলাম এক্সাম্পল স্বরূপ। সেভ করলাম, এই যে বুটস্ট্র্যাপ চলে আসছে লগ ইন সাইন আপ সমেত, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাইয়া, পিএসডি ফাইলটা একবার দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমি আজকে আরেকবার দিয়ে দিব না। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন তো সবাই? 17 58, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডটা অফ করে দেবো।
আচ্ছা রেকর্ডটা অফ করে দিই।